আসসালামু আলাইকুম, আমি তনিমা আপনাদের স্বাগত জানাচ্ছি নবকলি স্টুডিওর আজকের দেশ এবং আন্তর্জাতিক সংবাদে। প্রথমে শিরোনাম। মালয়েশিয়ার শীর্ষ শিল্পগোষ্ঠীকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। নারীদের জোর করে বোরখা পরিধানে বাধ্য করা হবে না, ডক্টর হেলাল উদ্দিন। দাম কমল ৩৩ প্রকার প্রয়োজনীয় ওষুধের। রংপুরে তিস্তা বাঁধে ধস, শঙ্কায় হাজারো পরিবার। আলিয়া মাদ্রাসায় ব্যবসায় শিক্ষা বিভাগ চালু। ভারতে স্বাধীনতা দিবসে মাংস বিক্রির নিষেধাজ্ঞা। বাংলাদেশে আসছেন সৌদি যুবরাজ। গাজা দখলের অভিযান শুরু করল ইসরায়েল, তীব্র বোমাবর্ষণ চলছে। দক্ষিণ ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ, দাবানলে পুড়ছে একাধিক দেশ। এবার বিস্তারিত। দেশের সংবাদ। মালয়েশিয়ার শীর্ষ শিল্পগোষ্ঠীকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। মালয়েশিয়ার শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীগুলোকে বাংলাদেশে সাশ্রয়ী মূল্যের আবাসন, বন্দর, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। খবর ইউএনবির। বুধবার ১৩ই আগস্ট মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী নেতাদের সঙ্গে একাধিক বৈঠকে তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জন্য সুখবর আসছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে আগামী সপ্তাহের মধ্যেই এমপিওভুক্ত করা হবে বলে জানিয়েছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড খ.ম. কবিরুল ইসলাম। খবর ইউএনবির। সচিব বলেন, বেসরকারি মাদ্রাসার জন্য জনবল কাঠামো ও এমপিও নীতিমালা উপদেষ্টা মহোদয়ের কাছে পাঠানো হয়েছে। এটি অর্থ মন্ত্রণালয়ে যাবে, সেখান থেকে অনুমোদন এলে আমরা নতুনভাবে এমপিওভুক্তি শুরু করব। বিশেষ করে যে প্রতিষ্ঠানগুলো ২০০৬ সালের আগে স্বীকৃতি পেয়েছে কিন্তু আগের সরকার বৈষম্যমূলকভাবে এমপিও দেয়নি, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। আশা করছি চলতি অর্থবছর থেকে এটি শুরু হবে। তিনি আরও বলেন, ২০২২ সালের পর থেকে নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি। আরেকটি প্রকল্পের উল্লেখ করে সচিব বলেন, আমরা ২০০০ মাদ্রাসায় ভবন নির্মাণ করব। ২০০৬ সালের পরে বা এখন পর্যন্ত যেসব মাদ্রাসা ভবন পায়নি তার সংখ্যা ৬,৩৮৯টি। এর মধ্যে একেবারেই ভবন পায়নি ৩,০২২টি, আর ২০০৬ সালের আগে ভবন পেলেও গত সরকারের আমলে কিছু পায়নি ৩,৩৫৯টি মাদ্রাসা রয়েছে। দ্বিতীয় দিনের ডাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহ করেছেন ১৩টি প্রার্থী, মোট ২০। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে আজ ১৩ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে ৩ জন প্রার্থী ভাইস প্রেসিডেন্ট বা ভিপি ও অন্যান্য পদে বাকি ১০ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, গতকাল প্রথম দিনে ডাকসু মনোনয়নপত্র নিয়েছে ৭ জন, যার মধ্যে ২ জন ভিপি পদের জন্য মনোনয়ন নিয়েছেন। আজ মনোনয়ন সংগ্রহ করেছেন ১৩ জন, যার মধ্যে ভিপি পদে ৩ জন। তিনি জানান, এখন পর্যন্ত ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সেই সাথে ২ দিনে হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হল থেকে মোট ১৮টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। নারীদের জোর করে বোরখা পরিধানে বাধ্য করা হবে না, ডক্টর হেলাল উদ্দিন। জামায়াতে ইসলামী জোর করে ইসলামের বিধিবিধান চাপিয়ে দেবে না, কাউকে জোর করে বোরখা পরিধানে বাধ্য করবে না, চাকরি ও সামাজিক কাজে নারীদের বাধা দেওয়া হবে না বলে জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির এবং ঢাকা সংসদীয় ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন। দাম কমল ৩৩ প্রকার প্রয়োজনীয় ওষুধের। ৩৩ প্রকার অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমিয়েছে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, ইডিসিএল। বুধবার ১৩ আগস্ট কোম্পানির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সামাদ মৃধা। তিনি জানান, সর্বোচ্চ ৫০% পর্যন্ত মূল্য কমানো হয়েছে। সামাদ মৃধা বলেন, সিন্ডিকেট ভেঙে র ম্যাটেরিয়াল যৌক্তিক মূল্যে কেনার ব্যবস্থা করায় ব্যয় কমেছে। এর ফলে ৩৩টি ওষুধের দাম ১০ থেকে ৫০% পর্যন্ত কমানো গেছে। দাম কমেছে অ্যান্টিবায়োটিক, নিউমোনিয়া, সর্দি জ্বর, উচ্চ রক্তচাপ, গ্যাস্ট্রিক আলসার, কৃমিনাশক, ব্যথানাশক, হাঁপানি ও ভিটামিন সংক্রান্ত ওষুধের। ইডিসিএল জানায়, ওমিপ্রাজল ক্যাপসিউল, কেটোরোলাক ইনজেকশন, অন্ডানসেট্রান ইনজেকশন, সেফট্রিঅক্সান ও সেফটাজেডিম ইনজেকশনের দাম উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।
মেরোপেনেম ও ওমিপ্রাজল ইনজেকশনের দামও হ্রাস পেয়েছে। এছাড়া মন্টেলিউকাস ট্যাবলেটের দাম 10 টাকা 67 পয়সা থেকে 5 টাকা করা হয়েছে। গ্রামীণ ক্লিনিকে তালিকাভুক্ত 32টি ওষুধের মধ্যে 22টির দামও কমানো হয়েছে। গ্যাস্ট্রিকের অ্যান্টাসিড, প্যারাসিটামল, সালবিউটামল, অ্যালবেন্ডাজল, ক্লোরামফেনিকল আই ড্রপ, মেটফরমিন সহ বিভিন্ন ওষুধের দাম কমানো হয়েছে। রংপুরে তিস্তা বাঁধে ধস, শঙ্কায় হাজারো পরিবার। রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুরে তিস্তার দ্বিতীয় সংযোগ সেতুর পশ্চিম পাশের 900 মিটার বাঁধের প্রায় 60 মিটার ব্লক ধসে প্রায় 70 ফুট গভীর গর্ত হয়েছে। এতে ভাঙনের ঝুঁকিতে রয়েছে লালমনিরহাট রংপুর আঞ্চলিক সড়কসহ আশপাশের 5টি গ্রামের হাজারো পরিবার। খবর ইউএনবির। স্থানীয়দের অভিযোগ, সেতু রক্ষা বাঁধটি গত 2 দফার বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও বাঁধ রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। এবারে নদীতে পানি আসা মাত্রই বাঁধের প্রায় 60 মিটার অংশের ব্লক ধসে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়, যা সেতু ও পার্শ্ববর্তী এলাকার জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। হাসিনাকে ফেরত চেয়ে নরেন্দ্র মোদী বরাবর চিঠি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায় আওয়ামী ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবর চিঠি দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। চিঠিতে জুলাই গণহত্যায় অভিযুক্ত হাসিনাকে আশ্রয় দেওয়া এবং বাংলাদেশের বিষয়ে দিল্লির আগ্রাসনের প্রতিবাদ জানানো হয়েছে। বুধবার 13ই আগস্ট দুপুরে ঢাকায় ভারতীয় হাইকমিশনে নরেন্দ্র মোদী বরাবর ইংরেজি ও বাংলা ভাষায় এ চিঠি দেওয়া হয়। পুলিশের পোশাকে সেদিন হিন্দি কথা বলতে শুনি ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর চানখারপুল এলাকায় জড়ো হওয়া হাজারো ছাত্র জনতার বিপরীতে থাকা পুলিশের পোশাক পরা কেউ কেউ হিন্দি ভাষায় কথা বলছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন শহীদ আহমেদ। বুধবার 13ই আগস্ট চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় নিহত মোহাম্মদ ইয়াকুবের চাচা এ জবানবন্দি দেন। আলিয়া মাদ্রাসায় ব্যবসায় শিক্ষা বিভাগ চালু। ছাত্র শিবিরের দাবির মুখে দেশের আলিয়া মাদ্রাসাগুলোতে দাখিল ও আদিম পর্যায়ে ব্যবসায় শিক্ষা বিভাগ চালু করেছে সরকার। সোমবার 11ই আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের এক আদেশে নতুন বিভাগ চালু করার কথা জানানো হয়। বুধবার 13ই আগস্ট এ সংক্রান্ত আদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে পৌঁছেছে। শঙ্কা বাড়াচ্ছে উদ্ধার না হওয়া 1,500 আগ্নেয়াস্ত্র। গত বছরের 5ই আগস্ট গণ অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের তোপের মুখে পুলিশ বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছিল। সরকার পতনের খবরে সেদিন সারা দেশে থানা ও ফাঁড়িগুলো এক পর্যায়ে পুলিশ শূন্য হয়ে পড়ে। সে সুযোগে দুষ্কৃতকারীরা বাহিনীটির হাজার হাজার আগ্নেয়াস্ত্র লুট করে নিয়ে যায়। নতুন সরকার গঠনের পরে সব লুট হওয়া অস্ত্র উদ্ধারে দফায় দফায় অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। বিভিন্ন অভিযানে এসবের একটা অংশ উদ্ধার হলেও প্রায় 1,500 আগ্নেয়াস্ত্র এখনও পাওয়া যায়নি। এসব অস্ত্র অপরাধীদের হাতে চলে গেছে বলে ধারণা সংশ্লিষ্টদের। অপরাধ বিশ্লেষকরা বলছেন, আগামী নির্বাচন সুষ্ঠু করতে যত চ্যালেঞ্জ রয়েছে এর অন্যতম এসব লুট হওয়া অস্ত্র উদ্ধার করা। এসব অস্ত্র যদি উদ্ধার করা সম্ভব না হয় তাহলে নির্বাচনকে ঘিরে বাড়তে নিরাপত্তা শঙ্কা। একই অনুমান পুলিশেরও। শ্রম আইন সংস্কারে তাগিদ ঢাকার মার্কিন দূতাবাসের। বাংলাদেশের শ্রম আইন সংস্কারে তাগিদ দিল ঢাকার মার্কিন দূতাবাস। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এর সভাপতি মাহমুদ হাসান খানের সঙ্গে বৈঠকে দূতাবাসের একটি প্রতিনিধি দল বলেছে, আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এবং ইইউ সহ সবার চাওয়া আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশের শ্রম আইন সংস্কার করা হবে। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতে স্বাধীনতা দিবসে মাংস বিক্রি নিষেধাজ্ঞা। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন ও পৌর কর্তৃপক্ষ কসাইখানা এবং মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ট্রাম্প পুতিন বৈঠকে ইউক্রেন যুদ্ধের অবসান হবে? ট্রাম্প বৈঠকটিকে বর্ণনা করেছেন পরীক্ষামূলক আলোচনা হিসেবে। এই বৈঠকে তিনি পুতিনের শান্তি চুক্তির প্রস্তুতি যাচাই করবেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমি তাকে বলবো যে তোমাকে এই যুদ্ধ শেষ করতেই হবে। কুয়েতের নাগরিকত্ব হারাল 50,000 মানুষ।
কুয়েতে অবৈধভাবে নাগরিকত্ব পাওয়া প্রায় 50,000 মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে। সোমবার 11 আগস্ট এ তথ্য জানিয়েছেন দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবাহ। আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালের খবরে বলা হয়, এই অভিযান মূলত সেসব বিদেশিকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে যারা প্রতারণার মাধ্যমে কুয়েতি নাগরিকত্ব নিয়েছিলেন। কুয়েতি দৈনিক আল কাবাসকে দেওয়া সাক্ষাৎকারী স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কয়েকটি দেশের সমন্বয়ের মাধ্যমে বহু ভুয়া নাগরিককে শনাক্ত করা হয়েছে। বাংলাদেশে আসছেন সৌদি যুবরাজ। প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। সোমবার 11 আগস্ট ঢাকায় আয়োজিত সৌদি আরব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক আলোচনা সভায় এই তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড নজরুল ইসলাম। এই সময় তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসও শিগগির সৌদি আরব সফর করবেন। সভায় সৌদি উদ্যোক্তা ও স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞ ড খালিদ মোগামাল হারবি প্রাথমিকভাবে ইউনিক গ্রুপের সহযোগিতায় সৌদি বাজারের উপযোগী করে বাংলাদেশ থেকে 100 জন নার্স নিয়োগের ঘোষণা দেন। গাজা দখলের অভিযান শুরু করল ইসরায়েল। তীব্র বোমাবর্ষণ চলছে। গাজা উপত্যকার পূর্বাঞ্চলে ভারী বোমা হামলা চালানো শুরু করেছে ইসরায়েল। সোমবার 11 আগস্ট প্রত্যক্ষদর্শী ফিলিস্তিনিরা জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে তীব্র বোমাবর্ষণ চলছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা সিটিতে নতুন সম্প্রসারিত অভিযান খুব দ্রুতই শেষ করতে চান বলে জানানোর পর সেখানে এই তীব্র বোমাবর্ষণ শুরু হল। ব্রিটিশ বার্তা সংস্থা এই খবর জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছে, ইসরায়েলের ট্যাঙ্ক এবং বিমান সোমবার গাজা সিটির পূর্বাঞ্চলের সাবরা, জৈতুন ও সেজায়ায় বোমা বর্ষণ করেছে। এতে বহু পরিবার বাড়িঘর ছেড়ে পশ্চিমের দিকে সরে যেতে বাধ্য হয়েছে। গাজা সিটির কিছু বাসিন্দা বলেছে, কয়েক সপ্তাহের মধ্যে এই রাত ছিল সবচেয়ে বাজে। এতে শহরটিতে আরও জোরদার মিলিটারি হামলা হবার প্রস্তুতির আশঙ্কা বেড়েছে। গুরুত্বপূর্ণ ইউরোপীয় মিত্র জার্মানি ঘোষণা করেছে যে তারা গাজায় ব্যবহার হতে পারে এমন সামরিক সরঞ্জাম ইসরায়েলে রপ্তানি বন্ধ করবে। ব্রিটেন ও অন্যান্য ইউরোপীয় মিত্ররা ইসরায়েলকে গাজা সামরিক অভিযান বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে আহ্বান জানিয়েছে। গাজায় আসা জাগাতে কূটনৈতিক প্রচেষ্টা কাজে লাগাচ্ছে তুরস্ক। এরদোগান বলেছেন, গাজায় আসা জাগাতে আমরা আমাদের দেশের সমস্ত সম্পদ ও কূটনৈতিক সক্ষমতা কাজে লাগাচ্ছি। দক্ষিণ ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ ও দাবানল পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করেছে। গ্রিসে গত 24 ঘণ্টায় নতুন করে 152টিরও বেশি জায়গায় আগুন ছড়িয়ে পড়েছে। এর ফলে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় 5,000 দমকল কর্মী বিভিন্ন স্থানে আগুন নিয়ন্ত্রণে অ্যাম্পযোগে কাজ করছেন। গ্রিসের পর্যটন দ্বীপ কিওস ও জাকিনথস থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ চলছে। পশ্চিম পেলোপনেসে আগুন পাত্রাস শহর পর্যন্ত পৌঁছে বহু ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন ধ্বংস করেছে। ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী 23 আগস্ট ঢাকায় আসছেন। মঙ্গলবার 12 আগস্ট পাকিস্তানের দৈনিক ডনে প্রকাশিত সংবাদে এ তথ্য নিশ্চিত হয়েছে। ডনি প্রতিনিধি ইসহাক দারকে গত এপ্রিলে বাংলাদেশ সফরের প্রসঙ্গ টেনে প্রশ্ন করেন, আপনি কি তাহলে আগামী 23 আগস্ট বাংলাদেশ সফর করছেন? জবাবে ইসহাক দার বলেন, হ্যাঁ, আমি সফরে আসছি। এছাড়া তিনি কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন। দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার উপায় নিয়েও আলোচনা হতে পারে। আল্লাহ হাফেজ।